নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের কিন্তু আজ অর্থাৎ 30/5/2025 তারিখ থেকে তোমাদের ইভেন্ট সেমিস্টার যে এক্সামিনেশন সেটা শুরু হচ্ছে এবং আজকে তোমাদের যে পেপারের পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। এরপরে অর্থাৎ কাল 31/5/2025 তোমাদের পরবর্তী যে সাবজেক্টের পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে FEEE, যার পুরো কথাটি হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য কিন্তু কিছু প্রশ্ন এখানে সেট করেছি, যেগুলো আমি পার্ট বাই পার্ট তোমাদের সাথে আলোচনা করব। সবার প্রথমে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করছি পার্ট 1-এ। তার কারণ কি, তোমরা অনেকেই বলছিলে যে দাদা আপনি তো এমসিকিউ করালেন, উত্তরগুলোও বলে দিলেন, কিন্তু তার সাথে যদি সাপোর্টিং স্টেটমেন্টটাও দিতেন তাহলে কিন্তু খুব ভালো হতো এবং তাহলে আমরা কিন্তু আরও নিশ্চিন্ত হয়ে এমসিকিউগুলো সঠিকভাবে করতে পারতাম। তো তোমাদের এই কথা শুনেই কিন্তু আমি এই ভিডিওটা এনেছি, যেখানে আমি শুধুমাত্র প্রথমে 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট নিয়েও আলোচনা করব, যে কি সাপোর্টিং স্টেটমেন্ট দিলে তোমার প্রশ্নের উত্তরগুলো সঠিক বলে বিবেচিত হবে। তো চলো প্রথম প্রশ্নটার দিকে একটু দৃষ্টিপাত করা যাক। প্রথম প্রশ্নটা কি বলেছে, দি অ্যাটমিক নাম্বার অফ সিলিকন ইজ 14। তোমরা জানো সিলিকন থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। সিলিকন একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সিলিকনের যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা দেখি, তাহলে সিলিকনের যে কেন্দ্র সেখানে আমার কিন্তু বা নিউক্লিয়াস, সেখানে 14টা প্রোটন এবং 14টা ইলেকট্রন আছে, যেহেতু অ্যাটমিক নাম্বার 14। একইভাবে এর যে বহিস্থ কক্ষগুলো রয়েছে, আমি ক্লাসিক্যাল ফিজিক্সের কথা বলছি, প্রথম কক্ষে আমরা জানি 2টো ইলেকট্রন থাকে অ্যাজ পার দি রুলস, ঠিক আছে। দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন থাকে, মানে প্রথম কক্ষে 1 2, দ্বিতীয় কক্ষে আমার 8টা ইলেকট্রন থাকে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন থাকে। তার মানে প্রথম কক্ষে 2টো, তারপরের কক্ষে 8টা, কটা হলো 10টা। তারপরের যে কক্ষটা আছে তাতেও কিন্তু 8টা ইলেকট্রন থাকার কথা। ওকে, মানে তোমরা চিত্রটা নিয়ে বেশি ভাবো না, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের 4টে ইলেকট্রন আছে, 1 2 3, তাহলে 8 আর 2 10, আচ্ছা 14টা ইলেকট্রন। এই জন্য কিন্তু এটা একটা অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের ন্যায় আচরণ করে। দেখো এর কিন্তু লাস্টের কক্ষে 8টা ইলেকট্রন থাকলে এটা কিন্তু নিজের অষ্টক পূর্ণ করবে, কিন্তু যেহেতু এর 4টে ইলেকট্রন আছে, তার মানে আরও 4টে ইলেকট্রনের প্রয়োজন, তবে গিয়ে এটার কিন্তু তোমার অ্যাটমিক যে স্ট্রাকচার সেটা একদম সুদৃঢ় বা সুস্থায়ী হবে। তো তার জন্য কি হয়, এ কিন্তু বাইরে থেকে ইলেকট্রন গেইন করে, ঠিক আছে, বাইরে থেকে ইলেকট্রনকে গেইন করে। তো যাই হোক, সেটাই হচ্ছে, তার জন্য আমরা কিন্তু যে সোলার সেল আমাদের রয়েছে, সেই সোলার সেলে আমরা সিলিকন ইউজ করি। যাই হোক, এটা একটু বাইরের, আমরা অফ টপিকে চলে গেছিলাম। প্রশ্নটাতে দেখি, বলছে দি অ্যাটমিক নাম্বার অফ সিলিকন ইজ 14, ইট মিনস দ্যাট ইটস অ্যাটম কন্টেন্স, 1 নম্বর হচ্ছে 14 প্রোটনস। কোশ্চেন নম্বর 2 হচ্ছে, দেখো এমসিকিউ এর 2 অপশান হচ্ছে 14 নিউট্রনস, 3 নম্বর হচ্ছে 14 ভ্যালেন্স ইলেকট্রনস, অ্যান্ড 4 নম্বর হচ্ছে 14 প্রোটন প্লাস নিউট্রনস টুগেদার। এবারে অনেকেই বলবে 4 নম্বর অপশানটি কারেক্ট, যারা স্টুডেন্টরা রয়েছেন, কারণ তারা জানে যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে 14টি প্রোটন এবং 14টি নিউট্রন থাকে, কিন্তু এখানে সেটা বলেনি। এখানে তোমাকে বলা হচ্ছে যে অ্যাটমিক নাম্বার 14 বলার মানে কি। অ্যাটমিক নাম্বার 14 বলার মানে হচ্ছে যে ওই অ্যাটম বা পরমাণুর মধ্যে 14টি প্রোটন রয়েছে, হ্যাঁ ঠিক আছে, 14 প্রোটন। তো তোমরা এখানে লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে অ্যাটমিক নাম্বার একটু স্পষ্ট করে তোমরা লিখবে, অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার, ঠিক আছে।
এবার দেখো 14টা প্রোটন আছে মানে 14টাই কিন্তু ইলেকট্রন থাকবে। নিউট্রনের পরিমাণ আলাদা হতে পারে কিন্তু 14টাই ইলেকট্রনস থাকবে বা ভ্যালেন্স ইলেকট্রনস থাকবে, ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম। আর মাস নাম্বার, এটা হলো অ্যাটমিক নাম্বার। যদি তোমাকে দিত মাস নাম্বার, ঠিক আছে, ভর সংখ্যা সমান সমান হতো প্রোটনস নাম্বার ইনটু হতো তোমার তখন সেটা নিউট্রনস নাম্বার। মানে যেহেতু আমাদের ইলেকট্রনের যে তোমার ভর সেটা অত্যন্ত কম বা নগণ্য বলে ধরা হয়, সেক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার প্রোটন নাম্বার এবং মাস নাম্বার হচ্ছে তোমার প্রোটন নাম্বার ইনটু হচ্ছে নিউট্রনস নাম্বার। তাহলে আশা করছি তোমরা উপরে বুঝতে পারলে। ইন অ্যান অ্যাটম দ্য অ্যাটমিক নাম্বার রেফার্স টু দ্য প্রোটন নাম্বার, এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে তোমরা কিন্তু এটাতে 2 পেয়ে যাবে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন দিয়েছে 18 ভোল্ট বা 18 ভোল্টস ইকুয়ালস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন্টু 3 ওহমস। তো এখানে ফাঁকা স্থানে বা শূন্য স্থানে কি বসবে? অপশান এ 1 নম্বর দেখো এমসিকিউ এর অপশান রয়েছে 6 ওয়াটস, অপশান 2 রয়েছে 6 অ্যাম্পিয়ার্স, অপশান 3 রয়েছে 6 মিলি অ্যাম্পিয়ার্স, অপশান 4 রয়েছে 6 জুলস। দেখো তোমরা এর সাপোর্টিং স্টেটমেন্ট এরকমভাবে দেখবে, অ্যাকর্ডিং টু দি ওহমস ল। অ্যাকর্ডিং টু দি ওহমস ল আমরা কি জানি? আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস আ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ওয়্যার বা কন্ডাক্টর, ঠিক আছে। সো ভি ইজ প্রপোর্শনাল টু আই, সো ভি ইকুয়ালস টু আই আর, সো আই ইকুয়ালস টু ভি বাই আর। হিয়ার ভি ইকুয়ালস টু 18 volts and R equals to 3 ohms, so that is I equals to 6 ampere. Okay, so the answer is option 2 6 amperes. Okay, এটা এরকম সাপোর্টিং স্টেটমেন্ট দিলে 100% 2 এ 2 পাবে তোমরা। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, হোয়াট পার্সেন্টেজ অফ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়াম ইজ দ্যাট অফ কপার। এর যদি বলি এটা কিন্তু একটা তোমার থিওরিটিক্যাল প্রশ্ন, এর আনসার হবে অপশান 3 75%। এবার দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে লাইটার ইন ওয়েট, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, এইটাও লিখে আসতে পারো, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এটা হয়তো এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তবেও এই সাপোর্টিং স্টেটমেন্টও তোমাকে আউট অফ টু দেবে। তার কারণ দেখো এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে, থিওরিটিক্যাল প্রশ্নতে তুমি আর কি সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলেছে, দ্য কারেন্ট টুয়ার্ডস আ জাংশন, একটি জাংশনের দিকে যে কারেন্ট আসবে, এটা ধরো একটা জাংশন, তো জাংশনের দিকে যে কারেন্ট আসবে সেটা অপশান 1 দিয়েছে কি দেখো, টোয়াইস দ্য কারেন্ট টুয়ার্ডস দ্য জাংশন, হবে না, ঠিক আছে, দ্বিগুণ কোনো দিনই হবে না। 2 ইকুয়ালস টু দ্য কারেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন, অপশান 3 দেখো দিয়েছে ইকুয়াল টু দ্য সাম অফ কারেন্ট থ্রুআউট দ্য জাংশন, এটাও হবে না। নট ইকুয়াল টু দ্য কারেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন, এটাও হবে না। এটার আনসার হবে অপশান 2 ইকুয়াল টু দ্য কারেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন। এবার তোমরা যদি কিরচফস ল ভালো করে পড়ো, তো কিরচফস কারেন্ট ল কেসিএল কি বলছে? কেসিএল বলছে all the currents, বা আরও ভালোভাবে বললে sum of all the currents meeting at a point or junction is 0। অর্থাৎ কোনো একটা পয়েন্ট, যতগুলো কারেন্ট রয়েছে কারেন্টের যে যোগফল তার মিলিত যোগফল, ঠিক আছে, একটা পয়েন্টের মধ্যে এসে কিন্তু 0 হয়ে যায়। তার মানে কি, ধরো আমার কাছে দুদিকে কারেন্ট আসছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখান দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এবার আমার কিন্তু 7 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোতেই হবে। এই সূত্রানুযায়ী কি বলেছে, সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ 0। যদি আমার কাছে 7 অ্যাম্পিয়ার কারেন্ট আসে আর 7 অ্যাম্পিয়ার কারেন্ট না বেরোয়, তাহলে কিন্তু এই যে আমার কেসিএল কিরচফ সার্কিট ল, এটা কিন্তু আমার ভুল হয়ে গেল।
তার মানে 7 অ্যাম্পিয়ার কারেন্ট এলে 7 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোতেই হবে। তো সেটাই এখানে লিখেছে, দ্য কারেন্ট টুয়ার্ডস এ জাংশন, একটা জাংশনের দিকে যে পরিমাণ কারেন্ট আসে ইজ ইকুয়াল টু দ্য কারেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন, জাংশন থেকে যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যায় তার সাথে সমান। একদম বুঝতে পারলে তোমরা এটা কিন্তু এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কেসিএলটা লিখে আসতে পারো এবং এরকম একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিতে পারো। খুব সুন্দর কিন্তু এটা একটা উত্তর হবে, 2 এ 2 পাবেই। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, দি পাওয়ার ফ্যাক্টর অফ এ ডিসি সার্কিট ইজ অলওয়েজ, একটা ডিসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হয়? দেখো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি বলতো, ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন তোমার কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। যেহেতু ডিসি সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ সমানভাবে চলে, ঠিক আছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ফেজের ডিফারেন্স নেই, সেহেতু আমাদের কস থিটা কি হয়ে যায়, কস থিটা হয়ে যায়, কস থিটা হয়ে যাচ্ছে P/S, অর্থাৎ অ্যাকচুয়াল ট্রু পাওয়ার বাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল পাওয়ার। ঠিক আছে, এবার ট্রু পাওয়ার এবং অ্যাকচুয়াল পাওয়ার যেহেতু সেম, ইকুয়ালস টু P/P। ঠিক আছে, তো এর ফলে কি হয়, যখন আমার ট্রু পাওয়ার এবং অ্যাকচুয়াল পাওয়ার সেম হয়ে যাচ্ছে, যখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, সেহেতু আমার এটা কিন্তু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে। ঠিক আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ডিসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। এবার বলি এসি সার্কিটের ক্ষেত্রে যদি আমাদের রেজিস্টারকে আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি হয় না, এর ফলে আমাদের সেখানেও পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়। যদি আমরা কোনো ক্যাপাসিটার ইউজ করি সার্কিটের মধ্যে, ক্যাপাসিটিভ সার্কিট হয়, তাহলে তার পাওয়ার ফ্যাক্টর লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়, এবং যদি আমরা ইন্ডাক্টর ইউজ করি তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। এগুলো তোমরা কিন্তু ওখানে লিখে আসতে পারো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে, তবে কিন্তু অবশ্যই 2 এ 2 তোমরা পাবে। তাহলে এই দেখো এইরকমই কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে, প্রশ্ন তো আর বাইরের গ্রহ থেকে আসবে না, এইরকমই টাইপের কোনো প্রশ্ন আসবে। তো এই প্রশ্নগুলোকে অবশ্যই রেডি করো, পার্ট 2 জলদি আসছে। ধন্যবাদ।